সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল আয়ের নিয়মিত অনুষ্ঠান দুর্যোগ কথা। দর্শক, ভৌগোলিক অবস্থানের কারণেই নানান দুর্যোগ মোকাবেলা করতে হয় আমাদের, কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে অতীতের চেয়ে দুর্যোগে জানমালের ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে সক্ষম হয়েছি আমরা। সে কারণেই বাংলাদেশ আজ সারা বিশ্বে দুর্যোগ ব্যবস্থাপনায় রোল মডেল হিসাবে সুনাম অর্জন করেছে। দর্শক, প্রশিকা নিবেদিত চ্যানেল আয় দুর্যোগ কথার আজকের বিষয় বজ্রপাতে প্রাণহানি কমাতে করণীয়। দর্শক, আমি মোহাম্মদ মানসুরুল হক। স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আব্দুল ওয়াদুদ। আরও আছেন প্রান্তিক মানুষের দারিদ্রতা নিরসনে ও মানবিক উন্নয়নে নিবেদিত প্রাণ সিরাজুল ইসলাম, প্রধান নির্বাহী প্রশিকা। অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। প্রথমেই অতিরিক্ত সচিব KM আব্দুল ওয়াদুদ, আপনি দীর্ঘদিন মাঠ প্রশাসনে কাজ করেছেন। মাঠ প্রশাসনের অন্যতম একটা কাজ ছিল দুর্যোগ ব্যবস্থাপনা। তো রিসেন্টলি আমরা দেখেছি যে কোনো সময় বজ্রপাত হচ্ছে, বিশেষ করে এই মৌসুমে। বজ্রপাতে প্রাণহানি কমানোর জন্য কি কি কার্যক্রম হাতে নিয়েছে এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কি রয়েছে? বজ্রপাতের ক্ষতি, বিশেষ করে জীবনের ক্ষতি, এটা কমানোর জন্য প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সচেতনতা। বজ্রপাতে এখন আমাদের আবহাওয়া বিভাগ তারা আর্লি ওয়ার্নিং দিতে পারে, প্রায় 2-2.5 ঘন্টা আগের থেকে মানুষকে সতর্ক করে, বলে দেয় যে এই এলাকায় এই সময়ব্যাপী বজ্র মেঘ থাকবে, সুতরাং আপনি সতর্ক হন। এই ক্ষতিতে বেশিরভাগ মারা যাচ্ছে আমার কৃষক। আমি হাওড় অঞ্চল নিয়ে একটা প্রজেক্টে কাজ করতাম এর আগে। হাওড় অঞ্চলে একটা অনেক দূরে গিয়ে তারা কাজ করে। ওয়ার্নিং দেওয়ার পরে ওনার ফিরে আসতে যে সময়টা লাগবে সেটা উনি এটা কভার করতে পারেন না। বজ্রপাতের দুইটা খুব প্রমিনেন্ট টাইম আছে, দিনের দুইটা সময়। একটা হচ্ছে ভোর হওয়ার আগ দিয়ে শেষ রাতে খুব বজ্রপাত হয়, আরেকটা হয় রাত 10টার পরের দিকে। এই সময়টায়, এই দুই সময়ে বজ্রপাত বেশি হয়। তো শেষ রাতের এই আমরা ক্যাজুয়ালিটিগুলো দেখেছি, শেষ রাতে প্রচুর লোক মারা যায়, বিশেষ করে সুনামগঞ্জ, সিলেট ওই অঞ্চলে। কারণটা হচ্ছে ওই মাছ ধরার নেশা আছে মানুষের। তো তাকে সতর্ক করা যে এই সময়টা এড়িয়ে আপনি মাছ ধরতে যাবেন। কমিউনিটি ভিত্তিক আশ্রয় কেন্দ্র করার যে বিষয়টা, এটার একটা প্রজেক্ট আমরা অলরেডি ডিজাইন করেছি। আরেকটা হচ্ছে যে ওই এলাকার যারা ভলান্টিয়ার আছে তাদেরকে এনগেজ করা, যে ওই হাওরের ভেতরে এই মানুষগুলি আছে, আর্লি ওয়ার্নিং হয়েছে, 2-2.5 ঘন্টার মধ্যে এখানে একটা বজ্রপাতের ইস্যু আছে, তো আপনারা গিয়ে তাদেরকে নিয়ে আসেন। সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে এইটা, ভলান্টিয়ারদেরকে এনগেজ করা। আমরা ন্যাশনাল ভলান্টিয়ারিজম পলিসি পাশ করিয়েছি 2023 সালে। এই ভলান্টিয়ার কেন্দ্রিক প্লাস ওয়ার্নিং, এই দুটোকে আমরা ইন্টিগ্রেট করতে চাচ্ছি। এইটার আওতায় আমরা অ্যাওয়ারনেস ডেভেলপ করে আমরা এটাকে ক্ষয়ক্ষতি কমিয়ে আনবো। আমরা বরাবরই দেখেছি প্রশিকা সবসময় সাধারণ মানুষকে সাথে নিয়ে সাধারণ মানুষের উন্নয়নে কাজ করছে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় আপনাদের অনেক ইনভলভমেন্ট রয়েছে। এই বজ্রপাতে সাধারণ মানুষের প্রাণহানি কতটা কমানো যায় বা সম্পদের ক্ষয়ক্ষতি কতটা কমানো যায়, এই বিষয়ে প্রশিকা কিভাবে কাজ করছে? আমরা যেটা করি, আসলে আমাদের তো গ্রাসরুট এনজিওগুলোর আসলে একদম গ্রাম পর্যায়ে তাদের নেটওয়ার্ক আছে। তো আমরা আলোচনা বৈঠক হয়, আমাদের আলোচনা হয়, সভা হয়। আমরা যে সমস্ত ডিজাস্টার বাংলাদেশে হয় সেগুলো নিয়ে যখন আলোচনা হয়, তার মধ্যে এই যে বজ্রপাতের বিষয়টাও চলে আসে। যেমন স্যার বলল যে কৃষক যখন মাঠে যায়, ধান কাটতে যায়, তার কোনো শেল্টার নাই। কিন্তু আমরা যেটা করি সেটা হলো যে এই যে অ্যাওয়ারনেস যেটা করে, মানে যেখান থেকে সিগন্যালগুলি যখন আসে, এই সিগন্যালগুলি যেন তারা মেনে চলে। সিগন্যালগুলি আসলে আমাদের দেশের মানুষ মানতে চায় না। হ্যাঁ, এটা যতই বলা হয় এটা তারা ওইটা গুরুত্ব দেয় না। এটা যাতে তারা গুরুত্ব দেয় এবং উদাহরণ দিয়ে বোঝানো হয় যে এই যে দেখেন আপনার পাশের বাড়িতে একটা ফ্যামিলির 2 জন মারা গেছে, পুরো ফ্যামিলিটা ডিস্ট্রয় হয়ে গেছে। তারা যদি এটা সচেতন হতো তাহলে কিন্তু এটা হয়তো বা এড়ানো যেত। এইভাবে আমরা গ্রামে গ্রামে যখন আমাদের আলোচনা হয়, কারণ আমাদের শুধু অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, মাদক নিয়ে আলোচনা হয়, প্রতিবন্ধীদের নিয়ে আলোচনা হয়, নারীর ক্ষমতায়নের বিষয় নিয়ে আলোচনা হয়। এইসব আলোচনার মধ্যে আমরা এই দুর্যোগের এই বিষয়গুলো আলোচনা করে থাকি। তো এই মাঠে কাজ করে কৃষকরা যখন ধান
বা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে ধান বোনা বা ধান সংগ্রহ করা। তো ওই সময়টায় তাদের তো বজ্রপাত ঘটার সময় তো তাদের ইচ্ছে করলে দৌড়ে একটা নিরাপদ জায়গায় যাওয়াটা খুবই টাফ। প্রায়শই শুনি যে বজ্র নিরোধক যন্ত্র, এবং আমরা আগেও দেখেছি যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করেছে। তো এই বজ্র নিরোধক যন্ত্রটা আসলে কি, এবং এই ব্যাপারে আপনাদের মন্ত্রণালয় কি কি কার্যক্রম গ্রহণ করছে? আসলে বজ্র নিরোধক যন্ত্র আমাদের মানুষ যেভাবে বোঝে বিষয়টা ঠিক ওই রকম না। ধরেন আমি এই রুমটাকে আমি বজ্র নিরোধক করতে চাই, একটা হয়তো 20 মিটার এরিয়া ব্যাপী আমি একটা বজ্র নিরোধক, এটা করা সম্ভব। আবার এটাকে 100 মিটারও করা সম্ভব। আপনার যন্ত্রটা এখানে বসানো থাকে, যখন বজ্র মেঘ তৈরি হয় এখান থেকে সে ইলেকট্রিক সিগন্যাল পাঠিয়ে মেঘকে ইলেকট্রিফিকেশনকে নিউট্রালাইজ করে। তার অর্থ হলো ও আর বজ্রের জন্ম দিতে পারবে না। এই যন্ত্রগুলো দিয়েই আমরা যদি শেল্টারটা করে দিই কিছু এলাকায়, তাহলে অন্তত তার রেঞ্জের মধ্যে এটা যদি থাকে, তাহলে সে ওখান থেকে উঠে এসে অন্তত 10 মিনিট 15 মিনিটের রেঞ্জের মধ্যেও যদি থাকে, উঠে এসে শেল্টারটায় নিরাপদে থাকতে পারলো। আবার আধা ঘন্টা পরে যখন বজ্র নিরোধ আবার চলে গেল। এবং আমরা রিসেন্টলি দেখেছি গত কয়েক বছরের মধ্যে গড়ে প্রতি বছর প্রায় 350 জন মানুষের প্রাণহানি হচ্ছে বজ্রপাতের মাধ্যমে। তো স্পেসিফিক্যালি এই জায়গাটাতে কাজ করার মতো কোনো প্রজেক্ট কি আপনাদের রয়েছে? আমরা সচেতনতার মধ্যেই আছি। আমরা যেমন এটা হয়তো ট্র্যাডিশনাল হতে পারে, আমরা যেটা বলি যে বজ্রপাতের সময় মানে ছাতা ইউজ করে, মানে যে বিদ্যুৎ পরিবাহী ছাতা, এগুলা থেকে অ্যাভয়েড করা, উঁচু কোনো গাছের নিচে শেল্টার না নেওয়া, তারপরে বিদ্যুতের পিলার যেগুলো আছে তার কাছে না যাওয়া, পায়ে স্পঞ্জেরই ব্যবহার করা, এই যে ট্র্যাডিশনাল বিষয়গুলো আছে এগুলো কিন্তু এখন পর্যন্ত মানুষ ইউজ করে এবং আমরা এগুলো বলি। আমরা সবাই জানি যে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ সারা বিশ্বে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এবং ইতিমধ্যে আমরা জাতিসংঘ সহ আন্তর্জাতিক বেশ কিছু এজেন্সি থেকে আমরা অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছি। অতীতে দুর্যোগ ব্যবস্থাপনায় কোনো কার্যক্রম নেওয়া হয়নি, কিন্তু এটা খুব প্রয়োজন বাংলাদেশের জন্য। এই ধরনের কি কার্যক্রম রয়েছে যে কার্যক্রমটা দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও বেশি সমৃদ্ধ করবে? আসলে আমরা যখন রোল মডেল বলি তখন আমাদের লোকজন মনে করে যে আসলেই আমরা রোল মডেল, কিন্তু রোল মডেলটা আমরা একটা নির্দিষ্ট জায়গায়। সেটা কি, আমাদের কোস্টাল এরিয়ার যে ঘূর্ণিঝড় হয়, এই ঘূর্ণিঝড়কে মোকাবেলার জন্যে যে আর্লি ওয়ার্নিং সিস্টেম, সেটাকে কমিউনিটির মধ্যে প্রসার এবং মানুষজনকে শেল্টারে নিয়ে যাওয়া, এই যে কার্যক্রমটা, এটা একটা নির্দিষ্ট ভলান্টিয়ার সিস্টেমের মধ্য দিয়ে আমরা বাস্তবায়ন করি, যেটার নাম পপুলারলি সবাই জানি সিপিপি, সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম। সেই 70-এর ঘূর্ণিঝড়ের পরের থেকে 72 থেকে এই কাজটা আমরা করছি। রোল মডেলটা হলো এই জায়গায় যে আমরা কমিউনিটিকে এটার মধ্যে ইনভলভ করতে পেরেছি থ্রু সিপিপি প্রোগ্রাম। আরেকটা অনন্যতা হচ্ছে সিপিপি ভলান্টিয়ারদের 50%ই মহিলা। এই দুটো জায়গায় আমরা রোল মডেল। আমরা কিন্তু অন্যান্য দুর্যোগ ব্যবস্থাপনায় রোল মডেল না। যেমন ধরেন বন্যার ক্ষেত্রে কিন্তু আমরা এখনও রোল মডেল হতে পারি নাই, কারণ বন্যায় আমরা যে পূর্বাভাস দেই সেখানে আমরা বলি যে অমুক পয়েন্টে পানি বিপদসীমার এত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আমি জানি না আপনার কাছে এটা কোনো অর্থ বহন করে কি না। আমি 29 বছর এই সিভিল সার্ভিসে আছি, আমার কাছে এটা কোনো অর্থ বহন করে না। আমি শুনতে চাই, আমি একজন মৎস্য চাষি, এই বন্যার পানি আসলে আমার কি ক্ষতি হবে, কি আমার করণীয়, আমি এটা শুনতে চাই। ইম্প্যাক্ট বেসড ফোরকাস্টিং আমার দরকার। আগে ফোরকাস্টিংটা এরকম দেওয়া হতো, এখন ইদানিং আপনারা দেখবেন, আপনি যদি কমিউনিটি রেডিও শোনেন বা মোবাইল মেসেজে অনেক সময় আসে যে অমুক জায়গায় এত এরিয়া ব্যাপী এত উচ্চতায় পানি এই সময় থাকবে। তার মানে 3টা কথা বলা হচ্ছে, কতটুকু সময় ব্যাপী থাকবে, কতখানি উচ্চতার পানি হবে এবং কতটা এরিয়া নিবে। তাহলে আমি বুঝতে পারি এতখানি এরিয়া নিবে মানে আমার ঘরেও পানি উঠবে, 3 ফিট উচ্চতায় উঠবে, তাহলে আমি 3 ফিটের উপরে আমার জিনিসগুলো রাখবো। এই যে ইম্প্যাক্ট বেসড ফোরকাস্টিং, এটা আগে ছিল না, এখন দেওয়া হচ্ছে। এখন আপনি দেখবেন আমাদের সাইক্লোন আর্লি ওয়ার্নিংটা একদম পয়েন্ট টু পয়েন্ট আমরা বলতে পারি, কখন কোথায় যাবে, কোন দিক দিয়ে যাবে, কোথায় হিট করবে, কতটুকু এরিয়া অ্যাফেক্টেড হবে, একদম ডিটেল বলতে পারছি। এখন এই সব কিছু মিলেই একটা জিনিস আমরা
পরিবর্তন দেখছি সেটা হচ্ছে যে মানুষের মধ্যে এক ধরনের ভয়েস রেইজ হয়েছে যে রাষ্ট্র যেন দুর্যোগ ব্যবস্থাপনায় আরও বেশি ব্যয় করে, সুবিধাটা আরও বেশি সক্রিয় হয়, আরও সক্রিয় হয়, এখানে টাকার ইনভলভমেন্ট যেন বাড়ে, বাজেটে যেন একটা পোর্শন থাকে। একটা প্রোগ্রামে অংশ নিয়েছিলাম, সেখানে জনগণ দাবি করছে, একদম সাধারণ মানুষ গ্রামের, তারা বলছে যে আপনারা আপনাদের মন্ত্রণালয়গুলির প্রত্যেকটার বাজেটের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য, বিশেষ করে দুর্যোগের পরবর্তী এমার্জেন্সি রেসপন্সের জন্য একটা ফান্ড রাখেন। আমাদের মিনিস্ট্রিগুলোতে কিন্তু নাই, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আছে, কিন্তু একটা মন্ত্রণালয়ের বাজেট দিয়ে আমি সব মন্ত্রণালয়ের কাজকে তো কাভার করতে পারবো না। এই যে ভয়েস রেইজ হওয়া, এটাও কিন্তু একটা পরিবর্তন। মানুষ দুর্যোগ নিয়ে এখন কথা বলে, তারা অংশ নিতে চায়, সরকার যেন আরও অ্যাক্টিভ হয় এটাও তারা প্রত্যাশা করে এবং সরকারের উপরে চাপ সৃষ্টি করে। এটাও কিন্তু এক ধরনের পরিবর্তন এবং এটার মধ্য দিয়েই কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনাটা আরও বেশি ভালোর দিকে যাচ্ছে, আরও বেশি পলিশড হচ্ছে, মানুষ আরও বেশি সচেতন হচ্ছে। আমি একটু যোগ করতে চাই, সেটা হলো যে অনেকগুলি শেল্টার আছে আমাদের কোস্টাল বেল্টে, মানুষকে আশ্রয় কেন্দ্র রয়েছে, কিন্তু সমস্যা হয়েছে মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে সহজে যেতে চায় না। সিগন্যাল, সরকারি সিগন্যাল আছে, ওখানকার ভলেন্টিয়াররা মাইকিং করতেছে, আমি নিজে ওখানে থেকে দেখেছি, তারা বাড়িঘর ছেড়ে যেতে চায় না। এবং বিশেষ করে ওখানে যে বেরি বাঁধ আছে, এই বাঁধের বাইরে যারা অবস্থান করে এখানে ক্যাজুয়ালিটি বেশি হয় আর কি। প্রশিকা বরাবরই দুর্যোগ ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে, এটা আমরা জানি। তো আমরা রিসেন্টলি দেখেছি, বিশেষ করে আপনার নেতৃত্বে একটি প্রকল্প চালু করেছেন প্রশিকায়, গ্রিন সিটি ক্লিন সিটি প্রকল্প। এই প্রকল্পের আওতায় আমরা যতটুকু জানি যে বৃক্ষরোপণ এবং ইনডোর প্ল্যান্ট কার্যক্রম রয়েছে। তো এই জায়গাটায় দুর্যোগ ব্যবস্থাপনা ও সাধারণ মানুষ কিভাবে সুফল পাচ্ছে এবং দুর্যোগ ব্যবস্থাপনার সাথে এটা কিভাবে সম্পৃক্ত, এটা একটু যদি বুঝিয়ে বলতেন। প্রজেক্টটা হলো আমাদের, এটা আমরা নেদারল্যান্ডের একটা সাপোর্টেড প্রোগ্রাম ছিল। এটা আমরা ঢাকার 4টে সিটি কর্পোরেশনে করতাম, নারায়ণগঞ্জ, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং গাজীপুর। এই জায়গাতে আমরা কর্মসূচিটা বাস্তবায়ন করতাম, কিন্তু প্রজেক্টের মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু প্রজেক্টের মেয়াদ শেষ হলেও অন্যদের মতো আমরা প্রজেক্টটা গুটিয়ে আনি নাই। এখন পর্যন্ত আমরা যারা আমাদের সাথে জড়িত ছিল, তারা আমাদের সাথে জড়িত আছে, আমরা এই কাজগুলি এখনও করে যাচ্ছি তাদের সাথে। তাদের পরামর্শ দেওয়া, বীজ দেওয়া, মাটি দেওয়া, জিও ব্যাগ দেওয়া, যে সমস্ত কাজ আছে এগুলো আমরা এখনও করে যাচ্ছি। এই সাথে আমরা যেটা যুক্ত করছি সেটা হলো ঢাকা শহরে অনেক স্কুল আছে, যে স্কুলগুলোতে আমরা এই বর্জ্য ব্যবস্থাপনা এবং বৃক্ষরোপণ একসাথে করি। স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে, শিক্ষকদের নিয়ে, কমিউনিটির লোকজন নিয়ে একটা আলোচনা সভার মতো করি। আলোচনা সভার থেকে এইগুলো আলোচনা হয় আর কি। আলোচনা সভার পরে যেটা করি, বাচ্চাদের সাংঘাতিক উৎসাহ, তারা ওই গাছ লাগানোর জন্য, মানে ছেলে মেয়েরা সব একসাথে গাছ লাগায় এবং তারা এই গাছ যে লাগাইছে এটা তারা টেক কেয়ারও করে, যে এই গাছটা আমি লাগাইছি, এটা যেন নষ্ট না হয়। তো এটা খুব ভালো ফলাফল দেয়। এবং আমরা আরেকটা করি, বর্জ্যর জন্য আমরা কিছু বিন দেই, 3টা বিন। একটা হলো পচনশীল বর্জ্য যেগুলো, এগুলো একটা বিনে রাখে। আবার প্লাস্টিক জাতীয় যেটা, এটা একটার মধ্যে রাখে। আর একটা ডেঞ্জারাস বলে যেটা মেডিকেল বর্জ্য, সেগুলো আলাদাটার মধ্যে রাখে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমরা দেখা গেছে যে আমাদের বাচ্চারা, বিশেষ করে স্কুল গোয়িং বাচ্চারা, এরা খুব ইন্টারেস্টেড এবং খুব ভালো। এবং প্রত্যেকটা স্কুলের ক্যাম্পাসে আমরা ওদের দিয়েই গাছ লাগাইছি, আমরা থেকে গাছ লাগাইছি এবং এই গাছগুলো বড় হচ্ছে। আমরা মনে করি যে পরিবেশের উপরে একটা বড় ধরনের পজিটিভ ইম্প্যাক্ট রাখতেছে এই প্রোগ্রামটা। আপনারা যে গাছগুলো লাগান, গাছ লাগানোর সময় আপনারা মনোকালচারকে উৎসাহিত করবেন না, মানে একই ধরনের গাছ লাগাবেন না। আমি একটা ফলের গাছ দিলাম, পাশে আরেকটা জাতীয় গাছ দিলাম, এরপরে আরেকটা অন্য গাছ দিলাম, তাহলে হয় কি ব্যালেন্স থাকে। আমাদের বনের মধ্যে দেখবেন নানান ধরনের গাছ, কিন্তু আমরা যখন কোনো বাগান করি তখন একই ধরনের গাছ লাগাই। এতে ফলে হয় কি ওইখানে বায়োডাইভার্সিটিটা নষ্ট হয়ে যায়, ইকোসিস্টেমের কথা যেটা বললো এটা। এবং ওখানে আপনি দেখবেন অনেক ধরনের অর্গানিজম আর থাকে না। মাটিতে দেখবেন মাইক্রো অর্গানিজমগুলো নাই, কারণ মাটির মধ্যে যে মাইক্রো অর্গানিজমগুলি থাকে ও আসলে এই গাছের পাতার সাথে ওর একটা ইন্টারাকশন আছে। আমি যদি ওকে নার্সিং না করি, ও আমার জন্য কিছু রাখবে না। ফলে গাছ লাগানোর সময় আমরা বিভিন্ন ধরনের গাছকে প্ল্যান করে লাগাবো। জি,
আমরা দেখেছি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বরাবরই বিভিন্ন কার্যক্রমে দুর্যোগ পূর্বে বা দুর্যোগ পরবর্তী কার্যক্রম নিয়ে থাকে, মাঠ পর্যায়ে কার্যক্রম রয়েছে। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন কি কি কার্যক্রম গ্রহণ করেছে গত 1 বছরের মধ্যে? সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা, আমাদের মাননীয় উপদেষ্টা উনি, আমার মনে পড়ে যে উনি শপথ নিয়ে যেদিন প্রথম অফিসে আসলেন, উনি জিজ্ঞেস করতেছিলেন, আচ্ছা আমাকে কি তোমরা এমন একটা ম্যাপ দেখাতে পারো যেখান থেকে আমি দেখেই বুঝতে পারবো যে এই মুহূর্তে বাংলাদেশের কোথায় কোন দুর্যোগ হচ্ছে? খুবই ভাইটাল একটা প্রশ্ন। তো আমি বললাম, স্যার এটা আপনি এই মুহূর্তে দেখতে পারবেন না। কেন নাই? বললাম, স্যার আপনি যেটার কথা বলছেন এটা হচ্ছে সেই ইমার্জেন্সি অপারেশন ড্যাশবোর্ড অথবা হ্যাজার্ড পোর্টাল, যেটাতে চলমান দুর্যোগ এবং গত 10 দিন 1 বছর 6 মাস আগের কী কী দুর্যোগ হয়েছে তার হিস্ট্রিও ধারণ করা যায়। জি। তো উনি বললেন, যেহেতু এটা নাই তাহলে এটা কতদিনে তোমরা আমাকে দেখাইতে পারবা? তো আমরা বললাম, স্যার এটা শুরু করলে এই টোটাল কার্যক্রম করতে হয়তো বছর 3 লাগবে, বাট একটা দৃশ্যমান পর্যায়ে নিতে হয়তো 1.5 বছর ম্যাক্সিমাম। তো উনি বলছে শুরু করো। আমরা এটা শুরু করেছি। 3টে কাজ এখন এটার সাথে পাশাপাশি চলমান। একটা হচ্ছে যে আমাদের টোটাল রিলিফ ম্যানেজমেন্ট যেটা আমরা ম্যানুয়ালি করতাম, এটাকে পুরোপুরি ডিজিটালাইজ করা। আরেকটা কি, যে আমার যেই রিলিফ ম্যাটেরিয়ালটা ওখানে আছে সেটা বারকোড দিয়ে নির্ধারণ করা থাকবে। ও যখন ঢুকবে, স্ক্যানিং করে ঢুকবে, আমার অটোমেটিক্যালি স্টোর কাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে অনিয়ম হওয়ার সুযোগ থাকবে একদমই নাই। এটাকে ক্রস চেক করতে চাই, আমি ফিজিক্যাল ভেরিফিকেশন করে একটু র্যান্ডাম চেক করে দেখলাম। আরেকটা হচ্ছে হ্যাজার্ড পোর্টাল, যেটাকে আমরা টোটাল বাংলাদেশের যত ধরনের হ্যাজার্ড আছে, অ্যাকচুয়ালি এটা একটা হ্যাজার্ড ম্যাপ। আপনি ওই ম্যাপের কোনো একটা জায়গায় কারসারটা রাখার সাথে সাথে ওই পয়েন্টের আশেপাশে কোন ধরনের দুর্যোগ হয়, প্রমিনেন্ট দুর্যোগগুলো কী কী, তার সম্ভাব্য ক্ষয়ক্ষতি কী হয়, কত লোক অ্যাফেক্টেড হয়, তার একটা ছোট্ট পরিসংখ্যানও উঠে যাবে। জাস্ট কারসার আছে, একটা পরিসংখ্যান দেখতে পাচ্ছেন। তাহলে এর আওতায় করণীয় কী, তাহলে এর ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত সেই কারসারটা রেখেই কিন্তু প্ল্যান করে ফেলতে পারবে যে আমার পরবর্তী করণীয় কী। কেন্দ্রে কী থাকবে? ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার। আমাদের তেজগাঁওতে 1 একর জায়গা সরকার আমাদের দিয়েছে, সেইখানে এই এনইওসিটা প্রতিষ্ঠা হবে। রিসেন্টলি গত 10ই আগস্ট আমরা চাইনিজ অ্যাম্বাসেডরের সাথে আমাদের মাননীয় উপদেষ্টার একটা মিটিং হয়েছে। এরপরে আমরা ইআরডিকে চিঠি লিখেছি, আমাদের সাথে একটা এমইউ করা আছে। ইতিমধ্যে চাইনিজ টিম এটা ভিজিট করে গেছে। কেন্দ্রীয়টা এবং সিলেট আর চট্টগ্রাম, এই 3টা ফার্স্ট ফেজ, আর বাকি 5টা সেকেন্ড ফেজ নিয়ে দুর্যোগের যে কোনো ওয়ার্নিং আমার ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের ক্লিক করার সাথে সাথে কনসার্নড ইমার্জেন্সি অপারেশন সেন্টার, ধরা যাক এই চ্যানেলাই স্টুডিওতে একটা ইমার্জেন্সি অপারেশন সেন্টার আছে, সে মেসেজটা পাওয়ার সাথে সাথে তার কি করণীয়, অটো তার লোকজন মুভ করে গেল। এই জাতীয় জিনিসগুলো এই মুহূর্তে ইন্টিগ্রেটেড ওয়েতে চলমান আছে। নিঃসন্দেহে এটা প্রশংসনীয় উদ্যোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনাকে এই উদ্যোগের মাধ্যমে অনেক বেশি রিচ করবে, সমৃদ্ধ করবে, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আপনি প্রশিকাতে দীর্ঘদিন ধরে কাজ করছেন। প্রশিকা, একটু আগেও বলেছি যে বরাবরই সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। দুর্যোগের ডেফিনেশনে আমরা যেটা জানি যে 2 ধরনের দুর্যোগ রয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর একটা হচ্ছে ম্যান মেড ডিজাস্টার বা মনুষ্যসৃষ্ট দুর্যোগ। মাদক, এই মাদক একটা ব্যক্তিকে নষ্ট করছে, ধ্বংস করছে, একটা পরিবারকে ধ্বংস করছে, সমাজকে ধ্বংস করছে, ওভারঅল রাষ্ট্রের বেশ ক্ষতি হচ্ছে। তো এই জায়গাটায় এই মাদকাসক্ত পিপল বা মানুষকে কিভাবে সুস্থ পরিবেশে আনা যায় বা তাদেরকে কিভাবে সুস্থ করা যায় বা সমাজ থেকে মাদককে কিভাবে নির্মূল করা যায়, এই ব্যাপারে প্রশিকা কি কোনো কার্যক্রম গ্রহণ করেছে? প্রশিকার একটা সবচেয়ে বড় প্রোগ্রাম রয়েছে। আমরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তার নিবন্ধনকৃত একটি প্রতিষ্ঠান। আমরা সারা দেশে মাদকের বিরুদ্ধে সচেতন তৈরি করার কাজটা আমরা করে থাকি। এটা সাধারণত আমরা এমনি করতাম গ্রামে, হাটবাজারে, উঠান বৈঠকের মাধ্যমে এই কাজগুলো আমরা করতাম। কিন্তু আমরা দেখছি এর চেয়ে বেশি কার্যকরী হলো, স্ট্যাটিস্টিক্স বলে যে আমাদের দেশে মাদক আসক্তি হলো ইয়াং গ্রুপ। যে কারণে আমরা বেছে নিয়েছি যে স্কুল এবং কলেজে এই প্রচারণা, এবং আমাদের বেশ একটা ভিডিও ডকুমেন্ট আছে, একটা নাটক আছে এর উপরে, যে নাটকে দেখানো হয়েছে যে একটা ফ্যামিলি কীভাবে, আপনি যেটা বললেন যে কীভাবে মাদক আসক্তি হয়ে একটা পুরো ফ্যামিলিটা ডিজাস্টার হয়ে যায়, মা বাবারে কীভাবে মারধর করে,
স্ত্রীকে কীভাবে অত্যাচার করে, এইটা এই নাটকের মধ্যে আছে। আমরা এটা দেখানোর পরে এটা কমিউনিটিতে আলোচনা হয় স্কুলের টিচাররা থাকে, পুলিশের লোক থাকে, মাদকের নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকও থাকে, স্কুলের অন্যান্য লোকও থাকে, আলোচনা করে একটা হয় যে আমরা কিভাবে এইটার থেকে মুক্ত হতে পারি। সেটা আমরা যে কাজটি করার চেষ্টা করি সেটা হলো এই ইয়াং জেনারেশনের ভিতরে এমন একটা ভ্যালুজ ঢুকাতে হয় যেন সে সারা জীবন মাদককে ঘৃণা করে। এইটা যদি একবার বোঝে যে এটা আমার জীবনের জন্য ক্ষতিকর, আমার পরিবারের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, এটা বোঝাতে পারলে আমার মনে হয় অন্য কোনো মেডিসিন লাগে না, এটার থেকে তারা দূরে থাকবে। কাউন্সেলিং করা যেটাকে বলে, আমরা এই চেষ্টাটা করে থাকি। তো গার্জিয়ানদের জন্য আমাদের মেসেজ থাকবে যে আপনি আপনার ছেলে কি করে এর উপরে খেয়াল রাখেন। সে কত রাত্রে বাসায় ফিরে, রাত্রে কি সে ঘুমায় না সে কি করে, সকালে কত বেলা পর্যন্ত ঘুমায়, তার শারীরিক পরিবর্তন কি আপনি লক্ষ্য করতে পারছেন, তার আচার আচরণের কোনো পরিবর্তন বুঝছেন কিনা, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ছেলেটি বা আপনার মেয়েটি আসলে লাইনচ্যুত হয়ে গেছে। আসক্ত যেটা হয়ে গেছে এটাকে ফিরিয়ে আনা খুবই কষ্ট, কিন্তু ভবিষ্যতে যেন আর আসক্তি না হয় এই জায়গাটায় বেশি কাজ করা উচিত বলে আমরা মনে করি আর কি। আগে জানতাম যে হতাশার থেকে মাদকাসক্ত হয়, এখন কিন্তু প্রবণতা একটু পুরোপুরি ঠিক না স্যার এই কথা। এখন যেটা হয়, অনেকেই এখন যেটা করে যে একটু ঠিক আছে একটু খেয়ে দেখি কেমন, এই যে খেলো তাকে কিন্তু আবার কন্টিনিউ করবে। এটা আসলে এক্সপেরিমেন্ট করার মতো কোনো জিনিস না। মাদক আসক্তির চেয়েও এখন আমরা ইলেকট্রনিক ডিভাইস আসক্তিটা আরো বেশি, এটা আরেক ধরনের মাদক আসক্তির মতো। তাহলে এখান থেকে বের করার পথ কি? বের করার পথ আমরা আগে আমাদের স্কুল জীবনে আমরা যেটা দেখতাম, আমাদের কিন্তু স্কুলে একটা নিয়ম ছিল যে আমরা লাইব্রেরি থেকে একটা বই নিব, আমরা বই পড়ব, আমরা সপ্তাহে একদিন নাটক করতাম নিজেরাই, বা কবিতা আবৃত্তি করতাম, খেলাধুলা তো ছিলই। এই কো কারিকুলার তখন কিন্তু এটার নাম ছিল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, আর এখন এটাকে কো কারিকুলার, কারিকুলামের পার্ট, কিন্তু এখন এটা হয় না। আমরা এখন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো দেখি তার বেশিরভাগের মাঠ নাই, ফলে শিক্ষা প্রতিষ্ঠানের যে পূর্ণাঙ্গ ব্যবস্থাটা, এই জিনিসটা ফিরে আনা দরকার। আপনি দীর্ঘদিন মাঠ প্রশাসনে কাজ করেছেন, উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেছেন, জেলা প্রশাসনে কাজ করেছেন এবং সচিবালয়ে বিভিন্ন দায়িত্বে আপনি কাজ করছেন। আমাদের এই যে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, গণমাধ্যমও আলোচনা করছে, বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ হচ্ছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা আইনের মাধ্যমে আমাদের করণীয় কি, কে কি কাজ করবে, প্রাইভেট কি করবে, সাধারণ মানুষ কি করবে, গভর্নমেন্ট কি করবে, এই ব্যবস্থাপনাটাকে আরও সমৃদ্ধ করার জন্য আপনার স্পেসিফিক কোনো পরামর্শ বা সরকারের প্রতি কোনো দিক নির্দেশনা যদি থাকে সংক্ষেপে যদি বলতেন। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য, দুর্যোগকালীন সময়ের জন্য লাগবে আমাদের ইনসিডেন্ট কমান্ড সিস্টেম। এটা প্রত্যেকটা অর্গানাইজেশনের পর্যায়ে এটা আমাদের লাগবে এবং এটা রেগুলার ড্রিল এক্সারসাইজ করতে হবে। এক, দুই হচ্ছে আমাদের আর্লি অ্যাকশন প্রোটোকল লাগবে, হ্যাজার্ড স্পেসিফিক আর্লি অ্যাকশন প্রোটোকল। প্রত্যেকটা হ্যাজার্ডের জন্য, প্রত্যেকটা দুর্যোগের জন্য কার কী করণীয়, কীভাবে করবে, আমাদের এসওডিতে ব্রড লাইনে বলা আছে ইহা করিতে হইবে, কিন্তু কিভাবে করব এটা বলা নাই। যার কারণে এই মুহূর্তে আমরা কিন্তু হ্যাজার্ড স্পেসিফিক আর্লি অ্যাকশন প্রোটোকলগুলো করছি। আর এই কাজগুলো করবার জন্যে আমার ভলান্টিয়ারিজমটাকে আরও বেশি অ্যাক্টিভ করতে হবে। আমি যদি এই তিনটা জিনিসকে একত্রিত করি, আর আগে যেটা বলেছিলাম যে এনইওসি ইওসির কার্যক্রমগুলো করি, এই চারটা জিনিসকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে একদম দুর্দান্ত একটা চমৎকার ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম করা সম্ভব। জি, ধন্যবাদ। আপনাদের অনেক মূল্যবান কথা শুনছিলাম। সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শক্তিশালী দুর্যোগের একটি হলো বজ্রপাত। এ বিষয়ে আমাদের সচেতন হওয়া খুবই দরকার এবং যেসব অঞ্চলে বজ্রপাত বেশি হয় সেসব স্থানে বজ্রপাত হতে পারে এমন আশঙ্কা দেখা দিলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়া খুবই জরুরি। পাশাপাশি সরকারি উদ্যোগে বজ্র নিরোধক দণ্ড বা লাইটেনিং অ্যারেস্ট পদ্ধতি স্থাপনের আহ্বান জানিয়ে আমি মোহাম্মদ মানসুরুল হক সবার নিরাপদ ও সুস্থ জীবন কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।